কাশ্মীর আজ যেটা নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ, সেটা ৭৫ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল। এই বিক্রি হওয়ার পর শুরু হয় এক অদ্ভুত খেলা, ভাঙা গড়ার খেলা। রাজবংশের তৈরি নিয়ম রাজবংশই ভাঙে। এখানে রাজার ছেলে রাজা হয়, নাতি হয় রাজা, আবার কখনো দেখা যায় ভাইয়ের ছেলে রাজা হয়। এই ডোগরা রাজবংশের অদ্ভুত কাহিনী। পাশাপাশি কে ছিলেন গোলাপ সিং, কেন প্রতাপ সিং নিজের ছেলে নয় ভাইয়ের ছেলেকে সিংহাসনে বসান, আর কিভাবেই বা শেষ হয়ে গেল কাশ্মীরের ডোগরা রাজবংশ। শতাব্দী প্রাচীন এই রাজবংশ কিভাবে শেষ হয়ে গেল, এই গল্পটা কিন্তু ইতিহাস নয়, এটা কোনো গল্প নয়। আসুন আমরা দেখি এই সম্পূর্ণ গেমস অফ থ্রোনের কাহিনীটি। নমস্কার, আপনারা দেখছেন এবং অর্জুন। আসুন আমরা এবার ডোগরা রাজবংশের চেইনটা একটু ভালোভাবে দেখে নিই। আমরা প্রথমেই জানি যে অমৃতসর টিটির ফলে গোলাপ সিং কাশ্মীরের শাসক হন, রাজা হন। গোলাপ সিং 1857 অব্দি শাসন করেন, 1846 থেকে 1857। মহারাজা গোলাপ সিং এরপরে মারা যান। ওনার 3 ছেলে ছিল, একজন হচ্ছেন উধম সিং, একজন হচ্ছেন রণবীর সিং, আর একজন হচ্ছেন রাম সিং। উধম সিং বড় ছেলে গোলাপ সিংয়ের, তিনি কিন্তু বাবার আগেই মারা যান। ওনার মেজ ছেলে কাশ্মীরের রাজা হন এবং উনি কিন্তু খুব গুছিয়ে রাজত্ব করেন, খুব গুছিয়ে নিজের রাজত্বটা জমিয়ে শাসন করা যাকে বলেন উনি করেন। অনেক কিছু ডেভেলপমেন্টের কাজ বেশ কিছু করেন এবং 1885 সাল অব্দি রাজত্ব চালান। ওনার ছিল আবার 3 ছেলে যথারীতি। একজন ছিল প্রতাপ সিং, অপরজন ছিল অমর সিং, মেজ ছেলে অমর সিং ছিলেন এবং শেষ পুত্র ছিলেন রাম সিং। যথারীতি ওনার মৃত্যুর পরে 1885-তে প্রতাপ সিং সিংহাসনে বসেন। প্রতাপ সিংও ভালোভাবে চালান। 1925 সাল অব্দি প্রতাপ সিং রাজত্ব করেন, প্রায় 40 বছর। এবার প্রতাপ সিং মারা যান। সমস্যা হলো প্রতাপ সিংয়ের কিন্তু কোনো ছেলেপুলে ছিল না। ফলে কি হলো, ওনার যে ভাই অমর সিং, মধ্যম রাজা, অর্থাৎ আমাদের রণবীর সিংয়ের মধ্যম পুত্র অমর সিং, তার ছেলে ছিলেন রাজা হরি সিং। তা 1925-এ হরি সিংকে রাজা ঘোষণা করা হয় কাশ্মীরের। উনি রাজত্ব লাভ করেন, হরি সিং রাজা হন। এটা উনিই ছিলেন যখন দেশ ভাগ হয়, ভারতবর্ষে যখন ভাগ হয়, ভারত পাকিস্তান হয়, ভারত বাংলাদেশ হয়। বাংলাদেশ তো তখন হয় না, ওটা পূর্ব পাকিস্তান ছিল। তা ওই সময় কিন্তু হরি সিংই রাজা ছিলেন কাশ্মীরের। উনি ভারতবর্ষে যোগ দেওয়ার পক্ষে স্বাক্ষর করেন। তা এবং ফলে রাজত্ব আর থাকে না, কিন্তু ওনার ছেলেকে রিয়াসতে, কাশ্মীরের রিয়াসতে সদর করা হয়। সেই পোস্ট রিয়াস সদরের একটা আলাদা গুরুত্ব ছিল। সেটা নিয়ে আমরা যখন ওই পর্যায়ে যাব, কাশ্মীরের সেই হানাদার আক্রমণ ইত্যাদি ওই যুদ্ধের অংশে যখন যাব, সেই ইতিহাসের সময় আমরা এই ব্যাপারগুলি নিয়ে আলোচনা করব। এখন আমরা আমাদের মূল জায়গায় ফিরে আসি, সেই তিব্বতের দিকে। গোলাপ সিংজি, মহারাজা গোলাপ সিংজি ডোগরা রাজবংশের প্রতিষ্ঠাতা, তার একজন সেনাপতি ছিলেন, তার নাম জোরাওয়ার সিং। আমাদের এখন ফোকাস হবে এই জোরাওয়ার সিংয়ের দিকে। জোরাওয়ার সিং আগুনের মতো উঠে আসার জন্য,
তার নজর ছিল কিন্তু অনেকটা বড়। এই সেনাপতি গুলাব সিংয়ের সেনাপতি জোরাবর সিংয়ের নজর অনেকটা বড় ছিল, তার নজর ছিল তিব্বতের দিকে। উনি 5-6 হাজার সৈন্য নিয়ে তিব্বতের দিকে ওই প্রচণ্ড ঠান্ডার দিকে এগিয়ে যান। বীর ছিলেন, তখনকার দিনে বীরেরা একে অন্যকে দেশ আক্রমণ করতে খুব স্বাভাবিক। তো তিব্বতের দিকে যখন উনি এগিয়ে যান, এবং উনি এতটাই বীর ছিলেন, তিব্বতের মধ্যে লাদাখ পেরিয়ে ঢুকে পড়েন এবং একটার পর একটা দুর্গ দখল করতে পারেন। যেমন রুদক দুর্গ, গাটক দুর্গ, এগুলো সব দখল করতে থাকেন এবং সমস্ত দুর্গের মাথায় কিন্তু ডোগরা পতাকা উঠতে থাকে। এটা হচ্ছে বড় ব্যাপার। কিন্তু তিব্বতের দোরগোড়ায় গেলে, এবং সেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি তিব্বতী বাহিনী পিছিয়েও যায়, কিন্তু এই অসম্ভব একটা অভিযান সাধারণভাবে ভাবা যায় না। সেই অভিযানে কিন্তু শেষ অবধি ডোগরা বাহিনী আটকে যায়, কারণ চীন এবং তিব্বতী বাহিনী ওই তিব্বতের দোরগোড়ায় সম্মিলিতভাবে আক্রমণ করে ডোগরা বাহিনীকে। তা একই তীব্র ঠান্ডা আর চরম খাদ্য সংকটের জন্য ডোগরা বাহিনী হেরে যায় এবং জোরাবর সিংকে কিন্তু জোরাবর সিং মারা যান। তারপরেও কিন্তু যুদ্ধটা চলতে থাকে। অবশেষে স্থির হয় এই যুদ্ধ থামানোর প্রয়োজন আছে, কারণ মূলত তিব্বত আক্রমণ করেছিল, তিব্বতের একটা ধর্মীয় ব্যাপার ছিল খুব বড়। দ্বিতীয়, ওখানে বাণিজ্য একটা বড়, কারণ ওই পথ দিয়েই ওইটা ট্রেড রুট ছিল, ওই পথ দিয়েই কিন্তু ট্রেড হতো। সেই জন্য কিন্তু এটা একটা খুব বড় ব্যাপার ছিল, সেই জন্য এটা করা হয়েছিল, কিন্তু সেটা সাকসেস হয়নি শেষ অবধি। প্রথম দিকে সাকসেস পেলেও পরে শেষ হয়নি। এই যে যুদ্ধটা হয়েছে, জোরাবর সিং যে তিব্বত আক্রমণ করেছিলেন, এর সঙ্গে কিন্তু একটা উদাহরণ আমি দিই। এই জার্মান বাহিনী যে রাশিয়ায় স্টালিনগ্রাদ মস্কো আক্রমণ করেছিল, স্টালিনগ্রাদ বলা বলবো না, মস্কো আক্রমণ করেছিল, তার সঙ্গে কিন্তু একটা সিমিলারিটি আছে। কেন? জার্মান বর্ডার, রাশিয়া জার্মান বর্ডার থেকে মস্কো বহু দূর। জার্মানরা এগোতে থাকে তার সৈন্যবাহিনী নিয়ে, দুর্ধর্ষ সেই সৈন্যবাহিনী, আর রাশিয়ানরা, স্টালিন এখানে দুর্দান্ত পরিচয় দিয়েছেন তার যুদ্ধ ক্ষেত্র পরিচালনা করার ক্ষেত্রে। তিনি পোড়ামাটি নীতি অনুসরণ করেন, অর্থাৎ যা কিছু আছে ওখানে, যা কিছু ছিল, তোমরা পিছিয়ে আসতে থাকো ক্রমশ, কিন্তু যা কিছু আছে ধ্বংস করে দিয়ে আসবে। জল থেকে, খাদ্য থেকে, তেল, কিচ্ছু যেন জার্মান বাহিনী হাতে না পড়ে। ফলে কি হয়, ওই জার্মান বর্ডার থেকে রাশিয়া অবধি, মানে যতদূর বাহিনী যাচ্ছে তাকে কিন্তু জার্মান থেকে রসদ দিতে হচ্ছে। একটা লম্বা রুট, সেখানে কিন্তু খাদ্য, ওষুধপত্র, গোলাগুলি, বন্দুক, সমস্ত কিছু সাপ্লাই যে চেন, সেটা কিন্তু দিতে হচ্ছে, কারণ মস্কো বহু দূর ছিল। ফলে কি হয়েছে, এই চেনটার মাঝে মাঝে আক্রমণ হতে থাকে, ফলে বারবার জার্মানদের এই চেনটা ব্রেকআপ হতে থাকে। আর চেন ব্রেকআপ হওয়া মানে কি, সময় মতো রসদ, খাদ্য, সৈন্যবাহিনী বা আরও যা যা অস্ত্রশস্ত্র পৌঁছচ্ছিল না। আর ওখানে তীব্র ঠান্ডা ছিল, সেই ঠান্ডায় কিন্তু অভ্যস্ত ছিল না। দেখুন, সে কিন্তু সব কিছু তিব্বতের এই যে আক্রমণ, তার সঙ্গে কিন্তু মিলছে ব্যাপারটা, যে একই রকমভাবে একটা অদ্ভুত প্রাকৃতিক এবং এর প্রতিরোধের মধ্যে পড়ে, সামরিক প্রতিরোধের মধ্যে পড়ে। সেই জার্মান বাহিনী যেমন পড়েছিল রাশিয়ানদের হাতে, এবং স্টালিনগ্রাদের যুদ্ধে জার্মানদের মর্মান্তিক পরাজয় হওয়ার পিছনে কিন্তু এই ব্যাপারগুলি ছিল, এবং রাশিয়ানরাও বীরত্বের সঙ্গে লড়াই করেছিল নিজের মাতৃভূমি রক্ষা করার জন্য। এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এই যে তিব্বতের যে যুদ্ধ,
তাতে যথারীতি জোরাভার সিং মারা যান। উনি বীর ছিলেন, মারা গেছেন। এরপরে 1942-এ ঠিক হয় চুক্তি হবে। সেই চুক্তিটা হয়েছিল লাদাখের চুশুলে, সেই জন্য এই চুক্তিটি চুশুল নামে খ্যাত। এই চুক্তিতে একটা ল্যান্ড, অর্থাৎ কতটা লাদাখের অংশ থাকবে, কাশ্মীরের অংশ থাকবে, কতটা তিব্বতের অংশ থাকবে, এটা বর্ডার কিন্তু সুনিশ্চিত করা হয় এবং তাতে কিন্তু চীন সম্রাটের প্রতিনিধি এমনিই থাকতো তিব্বতে, কারণ ওখানে একটা বড় আসন ছিল, তাদেরকে আম্মান বলা হতো, পোস্টটাকে আম্মান বলা হতো, ঠিক আছে, সরকারি প্রতিনিধি আম্মান হিসেবে থাকতো চীনের। চীনের আম্মান ছিলেন এই চুশুল চুক্তিতে, এবং আমাদের এদিক থেকে ডোগরারা ছিলেন, প্লাস ওদিক থেকে তিব্বতের দলাই লামার যারা প্রতিনিধি, বর্তমান দলাই লামা, তখনকার দিকের দলাই লামা, তার প্রতিনিধি ছিলেন। এইটা নিয়ে হলো চুশুল চুক্তি, যেটা পরবর্তীকালে আমাদের এই আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তা এই চুশুল চুক্তিতে কিন্তু ল্যান্ডমার্ক সব ঠিক হলো, কিন্তু আগামী দিনের জন্য এই চুক্তিটি একটি সমস্যা ক্রিয়েট হয়ে গেল। কেন? এর সঙ্গে যে চুক্তিটা তৈরি হয়েছিল, তিনজন মিলে, তিব্বত, চীন এবং যেহেতু ডোগরা রাজবংশ ভারতের, এইখানে কিন্তু মানে এখানে ডিমার্কেশন অফ ল্যান্ড করা হয়েছিল সুচিন্তিতভাবে, কিন্তু সমস্যা একটাই ছিল ওই চুশুল চুক্তির, যা আজকের দিনে দাঁড়িয়ে বড় সমস্যায় পরিণত হয়েছে, সেটা হচ্ছে কোনো ম্যাপ ছিল না, কোনো ম্যাপ দেওয়া হয়নি ওই চুশুল চুক্তির সাথে, যার জন্য চুক্তি হয়ে থাকলেও যে যা খুশি দাবি করছে, ম্যাপ না থাকার ফলে আজকের দিনে যদি কোনো সম্পত্তি বিক্রি হয়, তার সঙ্গে যদি ম্যাপ না দেওয়া হয়, দাবি করতে পারে অন্য জমিতে ঢুকে গিয়ে ভাই এটা আমার ছিল না, এবার বোঝো। যার জন্য আজকালকার দেখবেন রেজিস্ট্রিতে একদম ডিমার্কেশন অফ ল্যান্ড করা থাকে, ম্যাপ তো দেওয়াই হয়, প্লাস সীমানা নির্ধারণ করা থাকে, আমার উত্তরে কে, পূবে কে, পশ্চিমে কে, দক্ষিণে কে, অমুক 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 অমুকরা রয়েছে। যে কোনো ল্যান্ডের ক্ষেত্রে, সে কৃষি জমি হোক কি বাড়ি ঘরদোর, সব কিছুতেই, যে কোনো জমি, পুকুর, সব জায়গাতে, এবং শহরাঞ্চলের জমির ক্ষেত্রেও তাই, ওই জন্য ডিমার্কেশন অফ ল্যান্ড থাকে, যেটা ওই চুশুল চুক্তিতে করা ছিল না। এটা ওই চুক্তিটির দুর্বলতা। তা পরবর্তীকালে আমরা দেখব, যখন চীনের ব্যাপারে আমরা বলবো, চীন, তিব্বত এবং ভারত বর্তমান সময় যে অবস্থান, সেটা নিয়ে আমরা যখন আলোচনা করবো, তখন এই ব্যাপারটি দেখব। আশা করছি আমরা যে এভাবে এই ব্যাখ্যাটা করলাম, কেন রাজবংশ আগে বলে দিলাম, তাতে সুবিধা হলো, এবং আমরা এখন অবধি চুশুল চুক্তি মানে আমরা গুলাব সিং অবধি আছি সময়ের নিরিখে। তা পরবর্তী এপিসোডে আপনাদের চোখ থাকুক, কারণ এরপরে আমরা মোটামুটিভাবে তিব্বতের অংশে, মাননীয় দলাই লামার অংশে পৌঁছে যাব। সম্মানীয় এবং প্রণম্য মাননীয় দলাই লামাজি, তাকে আর কিভাবে বলতে হয় আমি ঠিক জানি না, অবশ্যই তার চরণে আমি প্রণাম জানাই, এবং সেই অংশটা নিয়ে আমরা তিব্বতের আলোচনা করব আমাদের পরবর্তী শুক্রবার। এই এপিসোডটি অবশ্যই দেখবেন, তিব্বতের নানা রং।